সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর সমস্ত কোশ্চেনগুলো সলভ করব। এর আগে কিন্তু আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এর সমস্ত সাবজেক্টের সমস্ত কোশ্চেনগুলো সলভ করা হয়ে গেছে। যারা দেখতে পারেনি তাদের সুবিধার জন্য দেখো আলাদা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এখন তাহলে আমরা গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর অঙ্কগুলো সলভ করব। তো প্রথম কোশ্চেন, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। আমাকে মূলধনের পরিমাণ বের করতে বলেছে, তাহলে প্রথমেই আমরা কি করব, ধরে নিলাম মূলধনটা হচ্ছে x টাকা। আর কি কি বলা আছে সেগুলো একবার লিখে নেব। মোট সুদ, যেটা আমরা I দিয়ে ডিনোট করি, সেটা বলা আছে PNR/25 লিখলাম। সময় T দিয়ে ডিনোট করি, সেটা বলা আছে n বছরে লিখলাম। সুদের হার বলা আছে R%। এবার আমরা জানি সরল সুদের ক্ষেত্রে একটা সূত্র আছে, কি I = PRT/100। I কত লেখা আছে আমরা বসিয়ে দিলাম, জাস্ট P মানে আসল, সেটাকে আমরা x ধরেছি, বসিয়ে দিলাম। আরটা আরই আছে যেহেতু R% বলেছে, টিটা হচ্ছে n বসালাম এবং নিচে 100 দিলাম। এবার আমরা দেখতে পাবো খুব সুন্দর সংখ্যা আছে, তাতে দেখতে পাচ্ছি 25 এর সঙ্গে 100 কিন্তু কেটে দেওয়া যাচ্ছে, ওখানে 4 হবে। এখানে আর কি কি কাটবে, আমি দেখতে পাচ্ছি n এর সঙ্গে n কাটছে, r এর সঙ্গে r কাটছে, অর্থাৎ x = ওনাগুনি গুণ করলে কী হচ্ছে 4p। তাহলে আমাদের মূলধনের পরিমাণ হয়ে গেছে কিন্তু 4p টাকা। আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে 4p টাকা, সুতরাং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখব, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো আমাদের কি বলা আছে, যে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, আর এইভাবে যদি বলা থাকে আমরা কিন্তু ধরে নিতে পারি লম্ববৃত্তাকার দুটি চোঙের উচ্চতা যথাক্রমে h একক আর একটা 2h একক, কারণ দুটোর অনুপাত হচ্ছে 1:2। এবং ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম যথাক্রমে R1 এবং R2 একক। এবার দেখো কি বলেছে, বলেছে ভূমির পরিধির অনুপাত 3:4। তাহলে আমরা প্রশ্নানুসারে প্রথম চোঙের ভূমির পরিধি কত হবে, 2πr1 যেহেতু ব্যাসার্ধ R1, পরেরটার হবে 2πr2 যেহেতু ব্যাসার্ধ R2। তাহলে অনুপাতটা হবে 2πr1:2πr2 = ওরা কত বলে দিয়েছে অঙ্কে 3:4। তাহলে 3:4 লিখতে পারি প্রশ্নানুসারে। এখান থেকে দেখো 2 কিন্তু থাকছে না, পাই থাকছে না, জাস্ট R1/R2 থাকছে, এখানে 3/4 থাকছে। তাহলে R1 = কত হচ্ছে 3R2/4। এটা কিন্তু আমরা লিখে নিলাম। এটাকে আমরা চাইলে ইকুয়েশন 1 দিতে পারি। এইবার আমাকে বের করতে বলেছে তাদের আয়তনের অনুপাত। তাদের আয়তনের অনুপাতটা কী হবে, πr1² × h, জানি এটাই সূত্র আয়তন। আর পরেরটা হচ্ছে πr2², h বলতে কিন্তু এখানে 2h, কারণ এর উচ্চতা 2h × 2h। এবার আমি কি করলাম, পাই কেটে যাবে, h কেটে যাবে, মানে R1² = 2R2² থাকছে। এবার R1² জায়গায় আমি কী করলাম, ছোট্ট একটু স্টেপ জাম্প, R1-এর জায়গায় মানটা জাস্ট বসিয়ে দিলাম। R1-এর জায়গায় তাহলে কত বসিয়ে দিলাম, 3R2/4। ব্র্যাকেটে কিন্তু অবশ্যই তোমরা লিখবে যে 1 নং সমীকরণ থেকে পাই। বসিয়ে দিলে আমরা কত পেলাম, এটাকে বর্গ আছে, বর্গ করে দিই, 3 × 9, R2²/16 ইকুয়ালিটির পাশে যা আছে থাকলো। দেখ এবার R2² আর R2² কিন্তু দুপাশ থেকে কেটে গেল, তাহলে কত থাকলো, 9/16:2। এবার আমি যেহেতু এখানে 16 নিচে আছে, আমরা জানি অনুপাত ভগ্নাংশে রাখা যায় না, আমরা কী করলাম, উভয় পাশে 16 দিয়ে গুণ করে দিলাম। যখন উভয় পাশে 16 দিয়ে গুণ করব তখন এটা কিন্তু 9 হয়ে যাবে, আর 16টার সঙ্গে গুণ হয়ে 32 হয়ে যাবে। সুতরাং তাদের আয়তন অনুপাত কত হয়ে যাবে, 9:32। তার মানে কিন্তু আমাদের 2-এর 1-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কী আছে আমরা দেখব, জ্যামিতির ছোট্ট কোশ্চেন কী আছে, একটি বৃত্তে দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB = 4 সেন্টিমিটার ও AC = 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে দুটো জ্যা বলেছে, একটা AB সেটা বলেছে 4 সেন্টিমিটার, একটা AC বলেছে 3 সেন্টিমিটার, কিন্তু বলেছে তারা পরস্পর লম্ব, অর্থাৎ কি না, তারা কিন্তু পরস্পর লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি। সেটাই লিখলাম।
যে এ বি আর এসি যখন লম্ব বলেছে, অতএব কোণ বিএসিটি কিন্তু 90 ডিগ্রি। এইবার দেখো ত্রিভুজে এবিসিতে, এই এবিসি ত্রিভুজে এটা যখন 90 ডিগ্রি হয়ে গেল, এটা তার মানে একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজে আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটা যদি 90 ডিগ্রি হয় নিশ্চয়ই এটা অতিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, জাস্ট তাই লিখলাম। এবার আর কিচ্ছু করবো না, জাস্ট মান বসিয়ে দেবো। এবির মান দেওয়া আছে 4 বসিয়ে দিলাম, এসির মান দেওয়া আছে 3 বসিয়ে দিলাম। তো বিসি স্কোয়ার ইকুয়াল টু কী হলো? 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 16 প্লাস 9 ইকুয়াল টু 25। এবার বিসি স্কোয়ার ইকুয়াল টু 25 বাই বিসি ইকুয়াল টু কী হবে? নিশ্চয়ই 5। তাহলে বিসিটা কিন্তু নিশ্চয়ই ব্যাস, আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? বিসি বাই 2 মানে হাফ হবে নিশ্চয়ই ব্যাসের, মানে 5/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার তোমরা লিখতে পারো। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। পরের অঙ্কটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তোমাদের বইয়ের অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্কটা কি বলেছে একটু দেখি। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। কি বলেছে? 2 বছরের সরল সুদ বলা আছে 8,400 টাকা এবং 1 বছরের সরল সুদ আছে, তাহলে কত হবে? 8,400/2 নিশ্চয়ই, মানে 4,200 টাকা। আমরা 1 বছরের সরল সুদ বের করে নিলাম। আচ্ছা, আমি বেশি বোঝাতে যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ বইয়ের অঙ্ক নিশ্চয়ই প্রত্যেকে ব্যাপারটা জানো। তার 1 বছরের সরল সুদ আমরা বের করে নিলাম 4,200 টাকা। আবার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটাও বের করে নেব। চক্রবৃদ্ধি সুদ বলা আছে এত টাকা, সরল সুদ এত টাকা, তাহলে পার্থক্য হচ্ছে 252 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই যে পার্থক্যটা হয়েছে, এটা কার জন্য হয়েছে? নিশ্চয়ই এটা প্রথম বছর যে সরল সুদটা হয়েছে সেটার সুদই কিন্তু এইটা, তাই না? তার মানে আমরা লিখতে পারি যে 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 252 বাই নিশ্চয়ই 4,200। তবে 100 টাকার কত হবে? নিশ্চয়ই ইন্টু 100। আমরা কাটাকাটিটা করতে পারি কি করে? 0 দিয়ে 0 কাটতে পারি, এই 0 দিয়ে 0, 42 থেকে মনে হয় এটা একবারে আমাদের কেটে যাবে 6, দ্যাট ইজ 6 টাকা। অর্থাৎ আমাদের কিন্তু 100 টাকায় 1 বছরে যেটা সুদ হয় আমরা জানি, সেটাই কিন্তু সুদের হার। তার মানে সুদের হার কত হয়ে গেল? 6%। এবার সুদের হারটা বেরিয়ে গেল, এবার মূলধন আমাদের বের করতে হবে। মূলধন কী করে বের করব? ধরে নিলাম আসলটা হচ্ছে x টাকা, সুদের হার পেয়ে গেছি 6%, সময় হলো 2 বছর, আর সুদ কত? সরল সুদ বলা আছে 8,400। প্রথমে যেটা বলে দিয়েছে সরল সুদ, সেটা দিয়ে আমরা কিন্তু আবার আসল বের করার চেষ্টা করবো, কারণ সরল সুদ বলে দিয়েছে, সময়টা 2 বছর বলে দিয়েছে, সুদের হারটা বের করে নিলাম। এবার নিশ্চয়ই আমাদের আসল বের করতে কোনো সমস্যা হবে না। সেই সরল সুদের যে ছোট্ট সূত্রটা, কী সূত্র? যে I = PRT/100, জাস্ট মান বসিয়ে দেবো। I = 8,400, P = X ধরে নিয়েছি আমরা আসলটা, আর মানে 6, T মানে 2/100। এইবার এটাকে আমরা ইচ্ছে করলে কাটাকাটি করতে পারি। এটা দিয়ে কাটলে নিশ্চয়ই 50 হবে, আর 2 দিয়ে এটা কাটলে 3 হবে, 2 দিয়ে যদি এটাকে কাটি 25, আর 3 দিয়েও কিন্তু এটাকে কাটা যেতে পারে। 6, 2, 24, 3, 8। এবার 25 × 28 কিন্তু 70,000, অর্থাৎ 70,000 টাকা কিন্তু এক্স হলো। মানে মূলধন কত? তাহলে আমাদের মূলধন হবে 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার হবে 6 টাকা, দ্যাট ইজ 6%। এবার তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। 4 দাগের অঙ্কটা কী বলেছে তাহলে আমরা একটু দেখে নেব। যদি ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r+1/r = b²/ac। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের খুব সম্ভবত উদাহরণের অঙ্ক, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে রেডি করে রাখবে। যাই হোক, আমরা আবার অঙ্কে চলে যাই। কী বলেছে? সমীকরণটা x² প্লাস bx প্লাস c = 0, অনুপাত বলেছে বীজদ্বয়ের 1:r। আমরা কী করলাম? ধরে নিলাম প্রথম 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা এবং আর আলফা, যেহেতু অনুপাত 1:r আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল কী হয় আমরা জানি, -b/a, তাই লিখেছি। আলফাটা কমন নিয়েছি, 1 + r হয়েছে, 2 পাশে বর্গ করে দিয়েছি।
বর্গ করলে এই মাইনাসটা নিশ্চয়ই প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে এটা ছেড়ে দিলাম। একইভাবে আমরা জানি কিন্তু আবারও লিখতে পারি যে বীজ দুটোর গুণফল কত হবে, যে সি বাই এ, তাই লিখলাম। তাহলে আলফা স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু সি বাই এ। এবার আমরা কী করলাম, এই 2 নম্বর ইকুয়েশনকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে কী হবে, বাঁ দিকেরটা বাই নিশ্চয়ই বাঁ দিকেরটা ইকুয়াল টু ডান দিকেরটা বাই ডান দিকেরটা। যখন এটা করলাম দেখো আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 1 প্লাস আর স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, এটা ভাগ আছে তাহলে উল্টে যাবে, এটা উপরে উঠে যাবে, সিটা নিচে আসবে নিশ্চয়ই, ইন্টু এ বাই সি। এইবার এই এ দিয়ে কিন্তু এ স্কোয়ারকে আমরা কাটলে এ লিখতে পারি, তাহলে কী দাঁড়ালো আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে খুব সম্ভবত এটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে দিচ্ছে, তার মানে আমাদের প্রমাণ কি কিন্তু হয়ে গেল। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলেছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। দেখো এটা তোমাদের বইয়ের 33 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 60-তে কিন্তু এটা আছে। এটা আমি আর শুধু শুধু করে ভিডিওটা বড় করলাম না, বইতে সুন্দর করে করা আছে, তোমরা করে নিও। আর যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর বোঝানোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু উপপাদ্য 33টা বুঝে নিতে পারো। ওকে, তাহলে এবার চলে যাই আমরা পরের অঙ্কে। এই অঙ্কটাই কিন্তু আমাদের লাস্ট অঙ্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর কিন্তু শেষ অঙ্ক এটাই। কি আছে একবার আমরা দেখে নেব অঙ্কটা। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? দেখো উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, তাহলে আমরা কি করলাম, ধরে নিলাম চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমিটার, তাহলে উচ্চতার দ্বিগুণ যেহেতু 2 ডেসিমিটার আমরা ধরে নিতে পারি। তাহলে চোঙের আয়তন কি হবে, চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এইচ মিন উচ্চতা, এখানে উচ্চতা কত 2r, তাহলে আয়তনটা কত হয় পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, দ্যাট ইজ 2r ঘন ডেসিমিটার। এবার উচ্চতা যদি 6 গুণ বেশি হতো তাহলে উচ্চতা কি হতো, নিশ্চয়ই 2r এর জায়গায় 6r হতো। সেক্ষেত্রে আয়তনটা কত হতো আমরা বের করে নিই, পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা মানে 6r ঘন ডেসিমিটার। এবার তাহলে আয়তনটা কতটা বেশি হচ্ছে আমরা একটু বের করে নেব। আয়তনটা কত বেশি হচ্ছে একটু দেখে নিই আমরা। পাই আর স্কোয়ার 6r, 6 গুণ হলে এটা হচ্ছে মাইনাস আগেরটা, বিয়োগ করলে দেখো তোমরা পাই আর স্কোয়ার আর মানে আর কিউব, এখানেও পাই আর কিউবটা কমন চলে যাচ্ছে, কমন চলে গেলে 6/2 থাকছে। 6 থেকে 2 যদি আমি বিয়োগ করি 4 হবে, 4 পাই আর কিউব হচ্ছে। তাহলে আয়তন কতটা বেশি হলো, 4 পাই আর কিউব। এইবার দেখো বলেছে আয়তনটা কিন্তু 539 ঘন ডেসিমিটার বেশি হবে, তাহলে প্রশ্নানুসারে এইটা ইজুকাল টু কিন্তু 539 লিখতে পারি। আমরা শুধু সেটুকু করলাম, এর বেশি আর কিছু করিনি, আর তার বেশি কিছু করার প্রয়োজনও নেই। 4 পাই আর কিউব ইজুকাল টু 539। এইবার দেখো পাইয়ের মানটা বসিয়ে দিলাম 22/7 ইকুয়াল টু আর কিউব। এইবার 11 দিয়ে যদি আমি 22 কাটি 2 পাবো, 11 দিয়ে 539 কাটলে দেখো 49 পাচ্ছি। তাহলে এবার আমরা কি করব, আর কিউব ইকুয়াল টু সব ডান দিকে নিয়ে যাবো, 49 মানে কি 7 × 7, আর নিচে 7টা গিয়ে 3টে 7 হলো। আর 4 মানে কি 2 × 2, সেটাকে 2 × 2 লিখলাম, আর এই 2টাকে লিখলাম, মানে উপরে 3টে 7 নিচে 3টে 2। এবার আমি যদি ঘনমূল করে দিই আর কিউব থেকে আর হবে, আর এখান থেকে 3টে থেকে একটা করে আসবে নিশ্চয়ই, 3টে 7 থেকে একটা 7, 3টে 2 থেকে একটা 2, মানে 7/2, দ্যাট ইজ আর ইকুয়াল টু 3.5। এবার উচ্চতা বলেছে, উচ্চতা তো কী বলা আছে, উচ্চতা তো বলা আছে যে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? তাহলে উচ্চতা কত হবে 2r, 2 × r, দ্যাট ইজ 7 ডেসিমিটার। তাহলে চোঙটির উচ্চতা হবে 7 ডেসিমিটার। আমাদের কিন্তু মডেল অ্যাক্টিভিটি 2 এর প্রত্যেকটা কোশ্চেন করা হয়ে গেল। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করি, পরের ভিডিওতে আমরা বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 নিয়ে আসবো।